লাশ কাটা ঘরের শেষ রাত, পঞ্চম পর্ব। প্রথম মৃতদেহ। মর্গের দেয়ালে রক্ত দিয়ে লেখা সেই বাক্যটা। এখন সে ওপরে আসবে। দেখার পর থেকেই হাসপাতালের পরিবেশ বদলে গেল। আগে ভয়টা শুধু নিচ তলায় সীমাবদ্ধ ছিল, এখন পুরো হাসপাতালেই অদ্ভুত ঘটনা শুরু হল। রোগীরা মাঝরাতে চিৎকার করে উঠত। কারো কারো দাবি, তারা বিছানার পাশে দাঁড়িয়ে থাকা কাটা বুকের একজন মানুষ দেখেছে। তৃতীয় তলার ইকুতে ভর্তি এক বৃদ্ধ রোগী মাঝরাতে নার্সের হাত চেপে ধরে বলেছিল, ওই লোকটা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ওর চোখ নেই। নার্স বাইরে তাকিয়েছিল, কেউ ছিল না, কিন্তু মেঝেতে ভেজা পায়ের দাগ ছিল। সোজা লিফটের দিকে গেছে। মেহরাব নিখোঁজ। ডাক্তার মেহরাব আর ফেরেনি। কর্তৃপক্ষ আবারও ঘটনাটা চাপা দিল। রিপোর্টে লেখা হলো, ব্যক্তিগত কারণে নিখোঁজ। কিন্তু স্টাফরা জানত, তালিকায় আরেকটা নাম যোগ হয়েছে। সেই রাত থেকেই একটা নতুন জিনিস দেখা যেতে লাগল। রাত 3:17 এ হাসপাতালের লিফট নিজে থেকেই নিচে নেমে যেত। দরজা খুলত, কিন্তু ভেতরে কেউ থাকত না, শুধু স্ট্রেচারের চাকায় ঘোষার শব্দ। ঘোষ 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 ঘোষ। সাংবাদিক নাদিয়া। ঘটনাগুলো ধামাচাপা দেওয়া গেলেও গুজব থামল না। অবশেষে এক সাংবাদিক বিষয়টা জানতে পারল। তার নাম নাদিয়া রহমান। অপরাধ আর রহস্য নিয়ে রিপোর্ট করার জন্য পরিচিত। সে বিশ্বাস করত, প্রতিটা ভূতের গল্পের পেছনেই কোনো বাস্তব সত্য লুকিয়ে থাকে। নাদিয়া হাসপাতালে এসে স্টাফদের সঙ্গে কথা বলতে শুরু করল, কিন্তু কেউ মুখ খুলতে চাইছিল না। শুধু এক বৃদ্ধ ওয়ার্ড বয় তাকে চুপি চুপি বলল, মর্গের নিচে যা আছে সেটা মানুষ না। নাদিয়া জিজ্ঞেস করল, তাহলে কি? বৃদ্ধ লোকটা কাপা গলায় বলল, জীবন্ত কাটা একটা অভিশাপ। তদন্ত করতে গিয়ে নাদিয়া একটা পুরনো টেপ ক্যাসেট পেল। 1987 সালের ডাক্তার হামিদুরের রেকর্ডিং। সে একটা পুরনো টেপ রেকর্ডারে ক্যাসেট চালালো। প্রথমে শুধু ঝিরঝির শব্দ, তারপর কাপা গলা। আজ 17 আগস্ট 1987। যদি কেউ এই রেকর্ড শোনে, তাহলে বুঝবে আমরা ভয়ঙ্কর ভুল করেছি। নাদিয়ার বুক ধরফর করতে লাগল। রেকর্ডিংয়ে ডাক্তার হামিদুর রহমান বলছিলেন, রোগীটা মৃত ছিল না। সে বারবার বলছিল সে বেঁচে আছে। হঠাৎ টেপের ভেতর চিৎকার, তারপর আরেকটা কণ্ঠ, খুব কাছে, খুব ঠান্ডা, তোমরা আমাকে শুনতে পাওনি। টেপ আচমকা বন্ধ হয়ে গেল। নাদিয়া হাসপাতালের পুরনো নকশা খুঁজতে লাগল। সে জানতে পারল, ফ্রিজ নম্বর 47 আসলে কোনো সাধারণ স্টোরেজ না। 1987 সালের ঘটনার পর সেই ফ্রিজটা সিল করে দেওয়া হয়েছিল, কারণ প্রথম মৃতদেহটা দাফন করার পরও বারবার ফিরে আসতেছিল। 3 বার কবর দেওয়া হয়েছিল তাকে। 3 বারই তার দেহ আবার মর্গে ফিরে আসে। শেষবার যখন কবর খোঁড়া হয়েছিল, দেখা যায় কফিনের ভেতরের কাঠে নখের আঁচড়, আর ভেতরে রক্ত দিয়ে লেখা, আমি তখনও বেঁচে ছিলাম। রাতের তদন্ত। নাদিয়া ঠিক করল, আজ রাতেই সে নিচে যাবে। ক্যামেরা, ভয়েস রেকর্ডার আর টর্চ নিয়ে সে রাত 3টার আগে মর্গে পৌঁছাল। করিডোর নিস্তব্ধ, কিন্তু বাতাস অস্বাভাবিক ঠান্ডা। রাত 3:17। হঠাৎ সব লাইট নিভে গেল। লিফট নিজে থেকেই নিচে নামল। ডিং ডিং ডিং। দরজা খুলল। ভেতরে একটা স্ট্রেচার, সাদা কাপড় ঢাকা। নাদিয়ার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। তার ক্যামেরা সব রেকর্ড করছে। ঠিক তখন স্ট্রেচারের ওপরের কাপড়টা নিজে থেকেই নড়ল, তারপর ধীরে ধীরে নিচে পড়ে গেল। আর নাদিয়া জমে গেল, কারণ স্ট্রেচারের ওপর শুয়েছিল, চোখ বন্ধ, বুক কাটা, সেলাই করা। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা মানুষ দেখা গেল। লম্বা, রক্তমাখা হাসপাতালের পোশাক, চোখ পুরো কালো, বুক কাটা, সেলাই ছিঁড়ে ভেতর থেকে কালো তরল পড়ছে। সে ধীরে ধীরে হাঁটছিল। স্লো স্লো স্লো। ভেজা পায়ের শব্দ। নাদিয়া পিছিয়ে যেতে লাগল। লোকটা থামল, তারপর হাসল, একটা শুকনো, মৃত হাসি। তারা আমাকে মৃত বানিয়েছিল। তার কণ্ঠে যেন শত মানুষের আওয়াজ। এখন আমি কাউকে জীবিত থাকতে দেব না। নাদিয়া দৌড়ে মর্গের ভেতরে ঢুকে পড়ল। সেখানে একটা পুরনো দেয়ালের পেছনে লুকানো ঘর পেল। সব নিখোঁজ ডাক্তার, নার্স, স্টাফদের। আর দেয়ালের ওপর বড় করে লেখা, তালিকা সম্পূর্ণ হলে দরজা খুলবে, রক্ত দিয়ে। আর মাঝখানে একটা অর্ধপচা মৃতদেহ বসে আছে, চোখ খোলা, ঠোঁট সেলাই করা, কিন্তু সে এখনো শ্বাস নিচ্ছে। হঠাৎ পুরো হাসপাতাল কেঁপে উঠল।
চারপাশের সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। লাইট লাল হয়ে উঠল, আর মর্গের স্পিকারে ভেসে এলো একটা কণ্ঠ। শেষ নামটা বাকি। নাদিয়ার ভয়েস রেকর্ডার নিজে থেকেই চালু হয়ে গেল। তার মধ্যে একটা ফিসফিস শোনা গেল, নাদিয়া রহমান, 3:17 AM। তারপর পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে গেল। পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য সব শব্দ থেমে গিয়েছিল। না কোনো মানুষের আওয়াজ, না কোনো মেশিনের বিপ, শুধু একটা শব্দ, শ্বাস নেওয়ার শব্দ, ভারী, ধীর, যেন অন্ধকারের ভেতর কেউ জীবিত হয়ে উঠছে। নাদিয়া স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার হাতে টর্চ, কিন্তু হাত এত কাঁপছিল যে আলো স্থির রাখা যাচ্ছিল না। তার ভয়েস রেকর্ডার এখনো চলছে, আর সেই রেকর্ডারের ভেতর খুব আস্তে বারবার ভেসে আসছে। হঠাৎ টর্চের আলো দেয়ালে পড়তেই নাদিয়ার বুক জমে গেল, কারণ দেয়ালের পাশে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, স্থির। তাদের সবার গায়ে হাসপাতালের পোশাক, কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ ওয়ার্ড বয়, সবাই নিখোঁজ হওয়া মানুষ। রাকিব, নাবিল, মেহরাব, আরিফ, শামিউল। তাদের চোখ পুরো সাদা, মুখ ফ্যাকাশে, বুকে কাটা দাগ, আর সবাই একসাথে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তারা ধীরে ধীরে একসাথে মাথা কাত করল, তারপর একসাথে বলল, তুমি সত্য জানতে চেয়েছিলে। প্রথম মৃতদেহের আসল পরিচয়। ঘরের মাঝখানে বসে থাকা অর্ধপোচা দেহটা ধীরে ধীরে মাথা তুলল। তার ঠোঁট সেলাই করা, তবু সে কথা বলছিল। কণ্ঠটা যেন চারপাশের দেয়াল থেকে আসছে। আমার নাম ছিল সায়েম। নাদিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। দেহটা বলতে লাগল, 1987 সালে আমি দুর্ঘটনায় পড়িনি। টর্চের আলো কাঁপছিল, আমাকে মেরে ফেলা হয়েছিল। ঘরের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। আমি একটা খুন দেখেছিলাম। হাসপাতালের কিছু ডাক্তার অবৈধ অঙ্গ পাচারের সঙ্গে জড়িত ছিল। নাদিয়ার চোখ বড় হয়ে গেল। সায়েম ধীরে ধীরে দাঁড়াতে লাগল। তার বুকের সেলাই খুলে যাচ্ছিল, ভেতর থেকে কালো রক্ত ঝরছিল। তারা আমাকে মৃত ঘোষণা করে মর্গে পাঠায়, যাতে সত্যটা কবর হয়ে যায়। হঠাৎ চারপাশের সব মৃতদেহ একসাথে ফিসফিস করতে লাগল, কিন্তু সে তখনও বেঁচে ছিল। নাদিয়া কাপা গলায় বলল, তুমি সবাইকে মারছো কেন? সায়েমের মাথা ধীরে কাত হল, কারণ কেউ আমাকে বাঁচায়নি। তার কণ্ঠে হঠাৎ ভয়ঙ্কর রাগ। তারা আমার চিৎকার শুনেছিল, তবুও কেটেছিল। হঠাৎ ঘরের চারপাশে ঝুলে থাকা পুরনো সার্জিক্যাল যন্ত্রপাতি একসাথে কাঁপতে শুরু করল। ট্রের ওপরের ছুরি ঝনঝন শব্দ করতে লাগল। এই হাসপাতাল আমাকে মৃত বানিয়েছে। সে ধীরে ধীরে নাদিয়ার দিকে এগিয়ে এলো। তাই আমি এই হাসপাতালকে জীবিত থাকতে দেব না। হঠাৎ দেয়ালের একপাশ ভেঙে খুলে গেল। নাদিয়া ভেতরে তাকিয়ে চিৎকার করে উঠল। শুকনো দেহ, পুরনো হাসপাতালের ট্যাগ ঝুলছে, সব নিখোঁজ মানুষ। দেয়ালের ওপর রক্ত দিয়ে লেখা, তালিকা সম্পূর্ণ হলে দরজা খুলবে। আর নিচে একটা বিশাল লোহার দরজা, পুরো দরজা জুড়ে নখের আঁচড়, যেন শত মানুষ একসাথে ধাক্কা দিচ্ছে। নাদিয়া কাপা গলায় বলল, ওই দরজার ওপাশে কি আছে? সায়েম থেমে গেল। তার কালো চোখ ধীরে ধীরে উপরে উঠল। তারপর সে হাসল, একটা ভয়ঙ্কর মৃত হাসি। এরপর বলল, যারা কখনো মরেনি। হঠাৎ নাদিয়ার ভয়েস রেকর্ডার নিজে থেকেই জোরে বাজতে শুরু করল। তার নিজের কণ্ঠ, নাদিয়া রহমান, 3:17 AM। সঙ্গে সঙ্গে চারপাশের মৃতদেহগুলো একসাথে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তাদের মুখ ধীরে ধীরে ফেটে হাসি বের হতে লাগল। সায়েম বলল, তালিকা শেষ হলেই দরজা খুলবে। নাদিয়া পিছিয়ে যেতে লাগল। না। ঠিক তখনই তার পেছনে ঠান্ডা একটা হাত, চোখ পুরো সাদা। সে খুব আস্তে বলল, এখন তুমি আমাদের একজন। একই সময়ে হাসপাতালের উপরের তলায় ভয়ঙ্কর ঘটনা শুরু হয়ে গেছে। ইখর রোগীরা একসাথে চিৎকার করছে। লিফট নিজে থেকেই ওপরে নিচে চলছে। সব মনিটরে একটা সময় জ্বলছে। একজন নার্স দৌড়ে করিডোরে বের হয়ে দেখল, নিচতলা থেকে ভেজা পায়ের দাগ ওপরে উঠছে। স্লো 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 স্লো, আর প্রতিটা দাগের পাশে রক্ত। নিচতলার সেই বিশাল লোহার দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করল। ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বের হচ্ছে। অন্ধকারের মধ্যে অসংখ্য চোখ জ্বলছে, আর শত শত কণ্ঠ একসাথে ফিসফিস করছে, আমরা এখনো বেঁচে আছি। নাদিয়া চিৎকার করে পেছাতে গেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ তালিকার শেষ লাইনটায় নিজে থেকেই লেখা উঠেছে, 6ষ্ঠ পর্ব খুব শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী পর্বের জন্য ফলো দিয়ে রাখুন।